ক্লাস 9 আজকে আমরা তাপের শেষ অংশটা পড়ে নেব। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি জলের পাত্র রয়েছে যেটি পুরোপুরি বন্ধ। পরে বলবো যে কেন এটা পুরোপুরি বন্ধ। সেই জলকে তুমি যদি উত্তপ্ত করো তাহলে কি হবে? এই জলকে উত্তপ্ত করলে জলের বাষ্পটা বেরিয়ে আসবে এবং সেটা কালেক্টেড হবে কোথায়? উপরে সাদা অংশটাতে, যেখানে তোমরা মলিকিউলগুলোকে দেখতে পাচ্ছ, তাই তো? এবং এই যে বাষ্পের যে অণুগুলি উপরে গেল, জলীয় বাষ্পের যে অণুগুলি উপরে গেল, তারা দেওয়ালে ধাক্কা দেবে এবং এই ধাক্কাটাই হচ্ছে এই বাষ্পের চাপ। অর্থাৎ বলতে পারি যে এই অণুগুলি দেওয়ালের উপর যে ধাক্কাধাক্কি করছে তার ফলেই সৃষ্টি হচ্ছে জলীয় বাষ্পের চাপ, বা ধরে নিতে পারো যে কোনো অন্য লিকুইড হলেও সেই একই ঘটনা ঘটবে। তাহলে বাষ্প চাপের ধারণাটা কিন্তু খুব সহজ। এবার আমি বলেছিলাম বন্ধ পাত্র কেন? কারণ যদি তুমি দেখতে পাচ্ছ, যদি তুমি ওপেন পাত্র নাও, তাহলে যে অণুগুলি তুমি হারালে এভাপোরেশনের কারণে, বাষ্পায়নের কারণে, সেগুলো তো সব হারিয়ে যাবে। কোথায় আর চাপ, কোথায় আর বাষ্প, কোথায় আর বাষ্পের চাপ। তাই জন্য আমরা ক্লোজড রাখছি। এবার ক্লোজড যখন তুমি রাখবে না, যখন কোনো পাত্র বন্ধ রয়েছে, তখন ক্রমশ যত উষ্ণতা বাড়ছে বা যত সময় যাচ্ছে তত জলের অণুগুলো বাষ্পায়নের ফলে, এভাপোরেশনের ফলে উপরের যে ফাঁকা জায়গাটা আছে, সেখানে বায়ু আছে অবশ্যই, বায়ুর মধ্যে ওই জলীয় বাষ্পের অণুগুলি গিয়ে অবস্থান করছে। এই ঘটনা কিন্তু ঘটেই চলেছে ক্রমশ। ধরো প্রথমে 5টা গেল, গিয়ে উপরে স্থান পেল, আরো 5টা গেল, উপরে গিয়ে স্থান পেল। এটা কি চলতেই থাকবে? কোন একটা ক্লাসরুম যেখানে বেঞ্চ পাতা আছে, সেখানে যখন স্টুডেন্ট ঢোকানো হয়, কি করা হয়? স্টুডেন্ট ঢুকিয়ে যাও, ঢুকিয়ে যাও, ঢুকিয়ে যাও। সম্ভব এটা? তা তো হয় না, একটা লিমিট থাকে। তো এইখানে ছবিতে আমরা সেই লিমিটেরই 3টে অংশ দেখছি এবং এইখান থেকেই আমাদের ধারণাটা নিয়ে আসা উচিত, সেটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প। অর্থাৎ যে মুহূর্তে ওই যে উপরে বন্ধ জায়গাটা দেখছিলে, উপরে ফাঁকা জায়গাটা দেখছিলে, সেখানে যে মুহূর্তে তুমি অনুভব করবে যে যতটা বাষ্প ধরে রাখা সম্ভব সে জায়গাটার ততটা সে অর্জন করে নিয়েছে, তখনই আমরা তাকে বলবো সম্পৃক্ত বাষ্প। নির্দিষ্ট উষ্ণতা অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ উষ্ণতা যত বাড়াবে ক্ষমতা বাড়বে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করছি পরে। আর যদি দেখা যায় যে না, সর্বাধিক যত পরিমাণ জলীয় বাষ্প সে ধরে রাখতে পারত ততটা সে নেয়নি, আরো এর ভিতরে বাষ্প নিয়ে আসা যেতে পারে ওই উষ্ণতায়, তাহলে সেই বাষ্পটাকে আমরা বলি অসম্পৃক্ত বাষ্প। ঠিক আছে, চলো আমরা এবার খাতায় কলমে একটু বুঝে নিই। তো ক্লাস 9 আমি যে জিনিসটা তোমাদের বোঝাতে চাইছি সেটা হচ্ছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প। কিছুটা চিত্র দেখেছিলাম আমরা, আর বাকিটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো, এইখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো পাত্রে জল রয়েছে। হ্যাঁ, জলটা আমি নীল দিয়ে এঁকেছি। এবার এই ক্ষেত্রে যখন যত উষ্ণতা বাড়বে কি ঘটবে? যত উষ্ণতা বাড়বে তত ক্রমশ এই নিচের থেকে অণুগুলো, জলের অণুগুলো উপরের দিকে চলে আসবে, তাই তো হবে। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় এইটুকু আয়তনে কতটা বাষ্প আঁটতে পারে সেটা নিশ্চিত আমাদের একটা হিসেব থাকবেই। এইটুকু জায়গা অসীম, মানে যতটা খুশি তো তুমি আঁটাতে পারবে না বাষ্প, কারণ বাষ্পটা কিভাবে এখানে অ্যাডজাস্ট করে নিজেকে সেটা তার আগে বুঝে নেওয়া দরকার। এই ফাঁকা জায়গাটা তো আর বায়ু শূন্য জায়গা নয়, এইখানেও বায়ু রয়েছে, এখানেও বায়ু রয়েছে। বায়ুর যে অণুগুলি তাদের মধ্যে গ্যাপ রয়েছে, ইন্টারপার্টিকেল ডিস্টেন্স, সেই গ্যাপের মধ্যে গিয়ে আমাদের জলের অণুগুলো বসছে। তাহলে যদি এই গ্যাপের মধ্যে গিয়েই তারা বসে, জলের অণুর যে গ্যাপগুলো তাদের ভিতরে গিয়ে যদি তারা বসে, এটা ধরো জল, আর তার ভিতরে অরেঞ্জ গুলো হচ্ছে ওয়াটার ভ্যাপর, অর্থাৎ জলীয় বাষ্পের অণুগুলো, তাহলে এই জায়গাটা তো সীমিত। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, ধরো আজকে উষ্ণতা প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই 29 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এইটুকু জায়গায় এখনো, এইটুকু আয়তনে এখনো কিন্তু জলীয় বাষ্পের যে অণুগুলি তারা যেতে পারছে এবং নিজেকে জায়গা দিতে পারছে। তার মানে
এইখানকার যে জায়গাটা সেখানে যে বাষ্প আছে তাকে বলা হবে অসম্পৃক্ত বাষ্প, কারণ এখনো সে পুরোপুরি সম্পৃক্ত হয়নি। সম্পৃক্ত শব্দটা দিয়ে তোমরা খুবই পরিচিত। সম্পৃক্ত মানে যেখানে আর কিছু আঁটাবার জায়গা নেই। এইবার তার মানে কি ওয়ান ওয়ে ফ্লো হচ্ছে, এখান থেকে এদিকেই শুধু অণু যাচ্ছে। কোনো না কোনো সময় দেখা যায় এক আধটা, যদি 10টা এখান থেকে জলের বাষ্পের কণা যায়, দেখা যাবে হয়তো একটা অন্তত এখান থেকে আবার ফিরে এসেছে। এটা হতেই পারে, যে অরেঞ্জ দিয়ে দেখাচ্ছি, হতেই পারে 10টা জলীয় বাষ্পের মানে জলের অণু বাষ্পে পরিণত হয়েছে, একটা কিন্তু বাষ্প থেকে জলে পরিণত হতেই পারে। এরকম করতে করতে একটা সময় এমন আসবে যখন এইখানকার যে জায়গাটা সেটাতে আর নতুন করে বাষ্প নেওয়ার জায়গা থাকবে না, সম্পূর্ণটাই ভর্তি হয়ে গেছে। কিন্তু এভাপোরেশন তো চলবেই, এভাপোরেশন অর্থাৎ বাষ্পায়ন তো হতেই থাকবে। সেটা কি থামবে? না, সেটা কিন্তু থামছে না, বাষ্পায়ন কিন্তু হচ্ছে। কিন্তু কি ঘটনা ঘটছে জানো? যদি এইখান থেকে 5টা অণু যায় উপরের দিকে, তাহলে মানে অর্থাৎ জল থেকে যদি বাষ্পে পরিণত হয় 5টা অণু, তাহলে বাষ্প থেকে জলেও পরিণত হবে 5টা অণু, অর্থাৎ ব্যালেন্সটা থেকে যাচ্ছে। নতুন করে এখানে কিন্তু কেউ আসছে না। অর্থাৎ ক্লাসরুমে তুমি 50টা মেয়ে বসাতে পারো, তারপর আর একজনেরও বসার জায়গা হবে না, সেটা ভাবো। তাহলে সেই ক্ষেত্রে 50টা মেয়ে এঁটে গেছে, তখন 5 জন যদি নতুন ঢোকে, এখান থেকে 5 জনকে অবশ্যই বেরিয়ে যেতে হবে। ঠিক সেরকমটা ব্যাপার। এবং এই মুহূর্তে এই আয়তনে 29 ডিগ্রি নির্দিষ্ট একটা উষ্ণতায় এই আয়তনটা সম্পৃক্ত, কারণ এখানে নতুন করে আর কোনো জলীয় বাষ্পের জায়গা হবে না। এবার অসম্পৃক্ত যখন ছিল তখন দেওয়ালের উপরে অণুগুলি যা চাপ দিচ্ছিল তাদের বলা হবে অসম্পৃক্ত বাষ্পের চাপ, আর সম্পৃক্ত অবস্থায় বাষ্প যে চাপটা দেবে তাকে বলা হবে সম্পৃক্ত বাষ্পচাপ। সেটা তোমাদের খুব একটা দরকারি নয়, তবে মনে রাখবে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প উল্লেখ করার সময় অবশ্যই নির্দিষ্ট আয়তন এবং নির্দিষ্ট উষ্ণতা বলতে হবে। কেন? কারণ দেখো, যদি বাই চান্স তুমি প্রথমবার এটাকে দেখলে এটা সম্পৃক্ত হয়ে গেছে, ধর এই জায়গাটা এটা সম্পৃক্ত হয়ে গেছে, তো এইটুকু জায়গাটা সম্পৃক্ত হয়ে গেছে, তুমি হঠাৎ করে আয়তনটাকে বাড়িয়ে দিলে, তাহলে কি আর সম্পৃক্ত থাকবে? জায়গা তো বেড়ে গেল, আরো অণু যেতে পারবে সহজে। তাহলে আয়তনটাকে ফিক্সড রাখতে হবে, না হলে সম্পৃক্ত ডেফিনেশনের কোনো মানে দাঁড়াবে না। আর একটা হচ্ছে উষ্ণতা বাড়ালে পরে, উষ্ণতা বাড়াতে যদি বাড়িয়ে দাও, তাহলে এর এই ফাঁকা জায়গাটার বাষ্প ধারণ করার ক্ষমতাটা কিন্তু বেড়ে যাবে। সুতরাং তখন কিন্তু যে সম্পৃক্ত বাষ্প নিয়ে তুমি কথা বলছিলে, তুমি বলে হ্যাঁ এটা সম্পৃক্ত হয়ে গেছে, অথচ ওখানে তুমি টেম্পারেচারটা পাল্টে দিয়ে 40 করে দিয়েছো। অন্যজন এসে বলবে কই সম্পৃক্ত, তো অসম্পৃক্ত জায়গাটা, এই বাষ্পটা তো অসম্পৃক্ত। তাহলে বুঝতে পেরেছো, উষ্ণতা বাড়ালে কিন্তু সম্পৃক্ত থাকবে না এই জায়গাটা। সুতরাং ডেফিনেশনের মধ্যে এই দুটো পয়েন্ট না দিলে কিন্তু মার্কস ফুল পাবে না। এইবার এইটাকে কাজে লাগিয়ে না আমাদের প্রচুর দৈনন্দিন জীবনে বা আমাদের ডেইলি লাইফে প্রচুর এমন ন্যাচারাল ঘটনা রয়েছে যেগুলো এই সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্পের উপরেই নির্ভর করে। তো সেগুলো আমরা আলোচনা করব। তার আগে আমি তোমাদের একটা জিনিস বলে দিই, যে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আর্দ্রতা। এই যে বাষ্প জিনিসটার কথা বলছি, এটা আমাদের এখন যেমন প্রায় প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে কোনো না কোনো সময়, তাহলে এখন আর্দ্রতা বেশি। এই আর্দ্রতা কথাটার সঙ্গে আমরা পরিচিত। এটার মানে কি? আর্দ্রতা মানে হচ্ছে প্রতি ঘনমিটারে অর্থাৎ 1 মিটার কিউব বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প আছে তাকেই বলা হবে সেই সময়কার আর্দ্রতা, বা আমরা বলতে পারি পরম আর্দ্রতা। মানে এখন যদি আমি 1 মিটার কিউব বায়ু নিই, তার ভিতরে যদি 50 গ্রাম দেখা যায়, কি বলবো, 50 গ্রাম যদি তার ভিতরে ওয়াটার ভেপার থাকে, তাহলে আমি বলবো তার পরম আর্দ্রতা কত, 50। কিন্তু যদি তুমি তার আপেক্ষিক আর্দ্রতা, আরেকটা জিনিস জানা হয়, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা মানে কি? ধরো ওই 1 মিটার কিউব বায়ুকে, ওই 1 মিটার কিউব বায়ু যেটা তুমি নিয়েছিলে তার মধ্যে আছে 50 গ্রাম, তার মধ্যে আছে 50 গ্রাম ওয়াটার ভ্যাপার অর্থাৎ জলীয় বাষ্প। ওয়াটার ভ্যাপার মানে জলীয় বাষ্প। কিন্তু দেখা যাবে ওই 1 মিটার কিউব বায়ুর মধ্যে যদি 70 গ্রাম জলীয় বাষ্প থাকে, তাহলে 1 মিটার কিউব বায়ুটা কিন্তু সম্পৃক্ত হয়ে যাবে, অর্থাৎ এরপরে আর কোনো বাষ্প তার ভিতরে ঢোকানো যাবে না, কোনো মতেই না। যদি তুমি এখানে আর ঢোকাও, 70 গ্রামের পরে 70 গ্রাম জলে ধারণ করতে পারে জলীয় বাষ্প হিসেবে। এরপরে তুমি যদি জল একে দাও, আরো বাষ্প যদি এ পায়, কি করবে? কি বলেছিলাম, 5 ml বা 5 গ্রাম যদি তুমি এর পরেও 70-এর পরে আরো 5 গ্রাম জল যদি বাষ্পে পরিণত করো,
কোনো না কোনো ভাবে ওই 5 গ্রাম জল কিন্তু আবার এই জলীয় বাষ্প কিন্তু আবার জলে পরিণত হবে। কি বললাম বুঝতে পারলে? 70 গ্রাম হচ্ছে এর সম্পৃক্ত হওয়ার ক্ষমতা, মানে 1 মিটার কিউবে 70 গ্রাম জল দিলে পুরোপুরি সম্পৃক্ত হয়ে যাবে, আর বাষ্প ধারণ করতে পারবে না। 70-এর পরে উষ্ণতা আরো বাড়লো, সুতরাং বা 70-এর পরে কোনো কারণে উষ্ণতা বাড়লো না, কোনো কারণে আরো 5 গ্রাম জলীয় বাষ্প এর ভিতরে ঢুকবে, কিন্তু এর তো ক্ষমতা নেই। কি করবে? এই 5 গ্রাম যেমন জলীয় বাষ্প নিল, অমনি চট করে 5 গ্রাম জল ছেড়ে দেবে, যাতে কি এর ভিতরে যেন 70 গ্রামই থাকে, সেটাও ব্যালেন্স রাখবে। এটা কিন্তু কাজে লাগবে পরে আমাদের। যাই হোক, তাহলে আমরা কি বলেছিলাম? এখন আছে 50, অথচ এই 1 মিটার কিউব আয়তনের বায়ু সে 70 গ্রাম জলীয় বাষ্প পেলে সম্পৃক্ত হয়। তাহলে এই দুজনার যে অনুপাত সেটাকে বলা হবে আপেক্ষিক আর্দ্রতা, এবং এর কিন্তু কোনো একক নেই, কারণ দুটিরই একক কাটাকুটি হয়ে যাবে। সো আপেক্ষিক আর্দ্রতা মানে কি? তোমাদের বইয়ের ভাষায় কোন নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই উষ্ণতায় ওই আয়তনের সম্পৃক্ত বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, ওই দুয়ের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। এখানে নির্দিষ্ট আয়তনটাকে আমি 1 মিটার কিউব দিয়ে বুঝিয়েছি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, এবার চলো তাহলে আমরা দেখে নিই এই আর্দ্রতার জন্যই, এই যে আপেক্ষিক আর্দ্রতা যেটাকে আমরা বলছি বা আর্দ্রতা, এনিহাও আমরা আর্দ্রতা মাপছি বায়ুর। কোনোদিন মনে করবে না যে এই দুটো জিনিস আলাদা। তুমি আপেক্ষিক আর্দ্রতা দেখলেও যা পাচ্ছ, তুমি আর্দ্রতা দেখলেও কিন্তু সেই একই অ্যাটমসফিয়ারের বা একই জায়গার ক্যালকুলেশন গুলো পাচ্ছ, অ্যাটমসফিয়ারিক অবস্থানটা বুঝতে পারছো। ঠিক আছে, এবার চলো আমরা দেখে নিই এর কনসিকুয়েন্সেস গুলো কি, মানে অর্থাৎ এই আর্দ্রতার জন্য সম্পৃক্ত হয়ে গেলে বায়ু কি ঘটনা ঘটে, এগুলো আমরা এখন দেখব। দেখো, শীতকালে কিন্তু আমরা জামা কাপড় রোদে মেলি, তাই তো? তোমাদের একটা জিনিস লক্ষ্য করবে, তোমাদের থেকে তোমাদের মায়েরা আরো ভালো বলতে পারবে, যে বর্ষাকালে গরম থাকে তাও জামা কাপড় শুকোয় না, শীতকালে ঠান্ডা উষ্ণতা কম তাও জামা কাপড় শুকিয়ে যায়, কারণ শীতকালে বায়ুতে বাষ্প কম থাকে। এই জন্য সহজেই জামা কাপড়ের বাষ্পটা কিন্তু হারিয়ে যেতে পারে এবং জামা কাপড় সহজে শুকোতে পারে। আর একটা প্রমাণ যে শীতকালে আমাদের বায়ুতে আর্দ্রতা কম থাকে তার প্রভাব, এই বাচ্চাটির ঠোঁট দেখো। আমরা তো বড়রা অনেক লিপবাম টিপবাম ইউজ করি নিজেরা, কিন্তু বাচ্চাদের ঠোঁট কিন্তু মানে শীতকালে খুবই তাড়াতাড়ি এরকম মরমরে হয়ে যায়, ক্র্যাকিং অফ লিপস বলে যেটাকে। কেন ঘটে? কারণ শীতকালে কিন্তু বায়ুতে আর্দ্রতা অনেক কম থাকে। এবং শুধু তাই নয়, আমাদের গোড়ালিও ফাটে শীতকালে প্রচন্ড বেশি। তাহলে এইভাবে কিন্তু আমরা এই আর্দ্রতার বিভিন্ন প্রভাব কিন্তু সহজেই দেখতে পাবো। এরপরে আরেকটা জিনিস আমরা দেখে নিই। তাহলে এবার আমরা আরো কয়েকটা কেসেস পড়বো বলেছিলাম। দেখো কি দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ পাতার উপর কি পড়েছে, এটা শিশির, শীতকালে পাওয়া যায়, তাই না? তাই এটা কিসের জন্য হয়? আমরা শীতকালে দিনের বেলা তো আমরা জানি উষ্ণতা ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, যত রাত্রি বাড়ে তত রাত্রিবেলায় সেটা 15-তে নামে, ভোরের দিকে সেটা 10, মানে আরো উষ্ণতা কমে যায়। সেই সময় কি ঘটে দেখো, সারাদিনে যে বাষ্পটা অলরেডি বায়ুতে ছিল সেই বাষ্পটা অসম্পৃক্ত বায়ু তৈরি করেছিল, অর্থাৎ বায়ুর মধ্যে আরো বাষ্প আটতে পারত। কিন্তু যত উষ্ণতা কমছে ক্রমশ, আমি বলেছিলাম উষ্ণতা বাড়ালে সম্পৃক্ত বাষ্পটাও অসম্পৃক্তে কনভার্ট হয়, উল্টোটাও সত্য। যখন উষ্ণতা কমাবে তখন অসম্পৃক্ত বাষ্প কিন্তু সম্পৃক্ত বাষ্পে পরিণত হবে। সেটাই রাত্রিবেলা উষ্ণতা কমলে ঘটছে। ঠিক আছে, যত উষ্ণতা কমছে ভোরের দিকে দেখা যাচ্ছে যে বাষ্প আগে সম্পৃক্ত করতে পারিনি বায়ুকে, সে কিন্তু তাকে অলরেডি সম্পৃক্ত করে ফেলেছে উষ্ণতা কমে যাওয়ার ফলে। এবং আরো উষ্ণতা কমে যাওয়ার ফলে দেখা যায় সম্পৃক্তের পরেও একটা অবস্থা থাকে অতি সম্পৃক্ত, মানে এখন এমন অবস্থা হয়ে গেছে যে জল সম্পৃক্ত করার জন্য যা দরকার ছিল তার চেয়েও বেশি জলীয় বাষ্প তার ভিতরে আছে। তখন অ্যাটমসফিয়ার কি করে, সে এক্সট্রা জলীয় বাষ্পকে জলে পরিণত করে এবং সেই জলটা কিন্তু যত শীতল তল পাবে সেখানে এরম শিশির হয়ে সুন্দরভাবে জমে থাকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আরেকটা ঘটনা ঘটে শীতকালে, যেটা আমরা আমি তো খুব অন্তত উপভোগ করি, সেটা হচ্ছে কুয়াশা। কি হয়, যদি উষ্ণতা এই শিশিরাঙ্কের নিচে নেমে যায়, বা শিশিরাঙ্ক কাকে বলে সেটা জেনে রাখতে হবে। যে উষ্ণতায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প তাকে সম্পৃক্ত করে ফেলে সেটাকে শিশিরাঙ্ক বলে। আমি বললাম না, উষ্ণতা কমতে কমতে একটা এমন সময় আসবে যখন যে জলীয় বাষ্পটা অলরেডি আগে থেকেই উপস্থিত ছিল সেটার পরিমাণ বাড়ায়নি, অথচ সেই কিন্তু ওই বায়ুকে সম্পৃক্ত করে ফেলবে, সেই উষ্ণতাকে বলা হয় শিশিরাঙ্ক। তাহলে অনেকটা জায়গায় যদি এই শিশিরাঙ্কের নিচে উষ্ণতা নেমে যায় তখন কি হবে,
জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বায়ুতেই ধুলোবালি এসবের উপর জমে যাবে এবং অনেকটা জায়গা জুড়ে ওই জল জল ভাবটা ক্রিয়েটেড হবে, হাত দিলেই মনে হবে যেন ভিজে ভিজে যাচ্ছে, গাটা কেমন ভিজে ভিজে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড কুয়াশা। তাহলে আমরা তিনটে জিনিস শিখলাম, শিশির, শিশিরাঙ্ক, কুয়াশা। বারে বারে এটা রিপিট করে কিন্তু শুনবে। শিশিরাঙ্ক কি বলেছি? যে উষ্ণতায় বায়ুমণ্ডল সম্পৃক্ত হয়ে যায়, কার দ্বারা? উপস্থিত জলীয় বাষ্প দ্বারা। নতুন করে কিন্তু কোনো জলীয় বাষ্প যায়নি, তা সত্ত্বেও সে কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে উষ্ণতা কমে যাওয়ার কারণে। তাহলে একটা জিনিস কিন্তু আমাদের এখানে জেনে রাখতে হবে যে আর্দ্রতা, এই যে জলীয় বাষ্প, এদের কিন্তু সব জায়গায় প্রভাব আছে। এমনকি আমাদের চাষবাস আমরা যেগুলো করি সেখানেও কিন্তু তার প্রভাব আছে। তোমরা দৈনন্দিন জীবনে আপেক্ষিক আর্দ্রতার প্রভাব ভালো করে কিন্তু পড়বে। হ্যাঁ, এবার যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ব্যতিক্রান্ত, অ্যানোম্যালাস কেন বলা হয়? যে কোনো জিনিসের উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, ধরো 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অবধি, যদি আমি যে কোনো জিনিসের, অন্য কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি করি, আমরা জানি তার আয়তনটাও বৃদ্ধি পাবে। কিন্তু জলের ক্ষেত্রে তা ঘটে না। জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে তুমি যদি 1 ডিগ্রিতে দাও, তার আয়তন বৃদ্ধি হওয়ার জায়গায় কমবে, তার আয়তন বৃদ্ধি হওয়ার জায়গায় কমবে। এরকম করতে করতে তুমি 4 ডিগ্রি সেলসিয়াস অবধি যাও, যেখানে কথা ছিল যে উষ্ণতা বাড়ার সঙ্গে তার আয়তন বাড়বে, এখানে কিন্তু তার উষ্ণতা বাড়ার সঙ্গে আয়তন কমে যায়। এই 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি জলের এই অদ্ভুত আচরণটাকেই বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। 4 ডিগ্রি সেলসিয়াসের পরে আবার যদি তুমি উষ্ণতা বাড়াও, তখন কিন্তু আবার সাধারণভাবে জলের আয়তন বাড়বে। ঠিক আছে, তার মানে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি উষ্ণতা বৃদ্ধি করলে জলের আয়তন কি হয়? বাড়ে না, কমে। ঠিক উল্টোটাও সত্য, 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে আসছে, অর্থাৎ ক্রমশ জল কিন্তু বরফে পরিণত হচ্ছে। তাহলে আয়তন কমে যাওয়ার কথা, টেম্পারেচার কমাচ্ছে, আয়তন কমবে, কিন্তু তা কিন্তু হয় না। বরফের আয়তন জলের আয়তন থেকে বেশি। অর্থাৎ তুমি যদি, আমি কথা বলছি, তুমি যদি একটা বাক্সের মধ্যে ফুলফিল করে জল, মানে পুরো ভর্তি করে বরফ জমাতে দাও, তুমি দেখবে বরফটা কিন্তু একটু বাইরের দিকে বেরিয়ে থাকবে। করে দেখো আজকে ডিপ ফ্রিজে। কেন হয় এটা? কারণ হচ্ছে জলের থেকে যে নির্দিষ্ট আয়তনের জল তুমি জমাতে দিয়েছো, বরফে কনভার্ট করছো 0 ডিগ্রিতে, সেই বরফের আয়তন কিন্তু ওই জলের তুলনায় বেশি হবে 0 ডিগ্রিতে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জলের ব্যতিক্রান্ত প্রসারণ ধারণা। এবং জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটা গ্রাফ তোমাদের বইতে আছে, সেটা কিন্তু প্রায় মুখস্থ করবে। 4 ডিগ্রিতে দেখবে আয়তন, 1 গ্রাম জলের আয়তনটা সর্বনিম্ন দেখানো আছে। তোমাদের সুবিধার্থে আমি বইটাই দেখাই। দেখো এখানে কিন্তু 4টে একদম মিনিমাম আছে, তার মানে আয়তন কিন্তু 0 না, আয়তন কত? 1। মনে রাখবে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব কিন্তু 1 ধরা হয়। ঠিক আছে, একই হয়, অ্যাকচুয়ালি ধরা হয় না, 1 হয়, 1 গ্রাম পার সিসি। ঠিক আছে, এই গ্রাফটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তাই এবার আমাদের চলে আসবে যে সময়টা, সেটা হচ্ছে আমরা এবার ব্যতিক্রান্ত প্রসারণ সব থেকে বিখ্যাত যে উপকারিতা সেটা পড়বো। তার আগে আমি বলে দিই, ব্যতিক্রান্ত প্রসারণের কারণেই কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটে। যেমন হচ্ছে শীতকালে, যেগুলো শীত প্রধান দেশ, সেখানে পাইপগুলো ফেটে যায়। কারণ জল যখন ট্যাঙ্ক থেকে নিচে আসে, তখন তো বিভিন্ন পাইপেও জমে থাকে, রাত্রিবেলায় সেই জলটাই বরফে কনভার্ট হয়ে যায়, সুতরাং পাইপগুলো ব্লাস্ট করে। এই জন্য ওরা এমন ম্যাটেরিয়াল ইউজ করতে চায় পাইপে যেটা ফ্লেক্সিবল, আচ্ছা, নাহলে ফাটবে বারে বারে। আর একটা জিনিস বল দিই, যে গ্রাফটা আমি এক্ষুনি দেখিয়েছি তোমাদের সাঁতরার বইতে, কিন্তু এটা তো ছিল আয়তনের সঙ্গে, ঘনত্বের সঙ্গে কিন্তু আরেকটা গ্রাফ আছে উষ্ণতার। যেহেতু আমরা দেখছি আয়তন ক্রমশ কমছে, 4 ডিগ্রিতে গিয়ে সর্বনিম্ন আয়তন অর্জন করছে নির্দিষ্ট আয়তনের জল, নির্দিষ্ট ভরের জল, তাহলে সেই মুহূর্তে যেহেতু তার আয়তন খুবই কম, তাহলে ঘনত্ব সবচেয়ে বেশি হবে। তাহলে জলের ঘনত্ব সর্বোচ্চ কত উষ্ণতায়? 4 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে সেই গ্রাফটা কেমন হবে সেটাও তোমরা দেখে নাও। সেই গ্রাফটা কিন্তু এমন হবে, যাদের কাছে সাঁতরার বই নেই তারা কিন্তু এই গ্রাফটা এখান থেকে দেখে এঁকে নিতে পারো। ঠিক আছে, দেখে নাও। সর্বোচ্চ ঘনত্ব হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াসে? 4 ডিগ্রি সেলসিয়াসে। এইখানে কিন্তু কোনো সন্দেহ মনে রাখবে না, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন সর্বনিম্ন কোন উষ্ণতায় হয় যদি জিজ্ঞাসা করা হয়, চোখ বন্ধ করে বলে দেবে 4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার চলো আমরা জলজ জীবের উপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাবটা একটু বুঝে নেব। এটাই কিন্তু এই চ্যাপ্টারের লাস্ট অংশ। আমরা একটা পন্ড এঁকে রেখেছি ক্লাস 9, এবং এইখানে আমরা ধরে নিচ্ছি যে উষ্ণতা
10 আছে, আমি 5 থেকে শুরু করব না, 10 থেকে শুরু করব। 10 থেকে যখনই উষ্ণতা 10 যখন ছিল তখন সম্পূর্ণ জল 10-এ ছিল, কোনো সমস্যা নেই। জলের টেম্পারেচার 9 এলো, তার মানে আমরা জানি জল কি হয়ে যাবে, আরো ঘন হয়ে যাবে, অর্থাৎ আয়তন কমবে সাধারণ নিয়ম অনুযায়ী। 10 থেকে 9 নামলাম, আয়তন কমলো মানে ঘনত্ব বাড়লো, অর্থাৎ সব থেকে ঘন জল যেটা নিচে যাবে, ভারী জল, ঘন মানে ভারী জল, তাহলে সব থেকে নিচের যে লেয়ারটা সেটা 9 ডিগ্রি সেলসিয়াস হলো, বাকি জলটা চলছে, অসুবিধা নেই। এরকম করতে 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 4 ডিগ্রি অব্দি এলাম। 4 ডিগ্রিতে তো সবচেয়ে বেশি ঘন জল হয়, আমরা একটু আগে বুঝেছি। তাহলে এখনো গোটা জলটা 4 ডিগ্রি সেলসিয়াস আছে, কোনো সমস্যা নেই। এরপর এলো 3 ডিগ্রি সেলসিয়াস। জল কি আরো ঘন হবে? তা তো হবে না, জল এবার হালকা হয়ে যাবে। তার মানে 4 ডিগ্রি সেলসিয়াসের জল যে ভারী, সে কিন্তু আর উপর দিকে আসতেই পারবে না, কারণ উপরে জলটা কি হয়ে যাচ্ছে, হালকা। সে কি আর একদম তলায় যেতে পারবে 4 ডিগ্রি সেলসিয়াস ভেদ করে? না, বেশ কিছুটা জল 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরিবর্তন হবে, কিন্তু এই যে 4 ডিগ্রি সেলসিয়াস জলটা ছিল সে কিন্তু আর কোনো মতেই উপর দিকে যাবে না। আসলে তার মানে এর আগে কি ঘটছিল? আগে ঘটছিল যে প্রথমে ধরো 10 ডিগ্রিতে জল ছিল, 9 হলো উষ্ণতা, তখন উপরের জলটা 9 ডিগ্রির হয়ে গেল, মানে ভারী হয়ে গেল জলটা, সে নিচে গেল, দিয়ে সম্পূর্ণটাকে ঠান্ডা করে দিল, 9 হয়ে গেল। আরো উষ্ণতা কমলো, 8 ডিগ্রি হলো, তার মানে উপরের তলটা 8 ডিগ্রিতে গেল, নিচের জলটা 9 ছিল, 9-এর জলটা হালকা, 8 মানে আরো ঘন হয়েছে জল, তাহলে এই জলটা নিচে যাবে, 9-এর জলটা উপরে যাবে, এরকম ঘটছিল তো। কিন্তু যেমনি 4 ডিগ্রি সেলসিয়াসের পর 3 ডিগ্রি হলো, তখন এটা ঘটা সম্ভব না। 4-এর থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের জলটা ঘন হলে তাই ঘটতো। 3 ডিগ্রি সেলসিয়াসের জলটা যদি বেশি ঘন হতো, সেও কিন্তু 4কে সরিয়ে দিয়ে বলতো তুমি যাও উপরে, তুমি হালকা, তুমি উপরে যাও, উপরে গিয়ে নিজেকে ঠান্ডা করে আবার নিচে আসো। তা তো হচ্ছে না, 4 নিজেই খুব ভারী, সে 3-এর থেকেও ভারী। 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে জলের ঘনত্ব, তার চেয়েও 4 ডিগ্রি সেলসিয়াসের ঘনত্ব আরো বেশি, সুতরাং 3 ডিগ্রি কিন্তু 4কে সরাতে পারবে না। নিচে বেশ কিছুটা জায়গা জুড়ে 4 থেকেই যাবে, উপরে জলটা 3 হবে। তারপর দেখা যাবে আরো উষ্ণতা কমলো, 2 ডিগ্রি সেলসিয়াস এলো। 2 ডিগ্রি সেলসিয়াস জলটা এসে দেখলে এ বাবা, আমি তো আরো ঘন, আমি তো আরো হালকা 3-এর থেকে 4-এর থেকে, তাহলে সেও কিন্তু 3-4 কাউকে সরাতে পারলো না। এরম করতে করতে 2-এর স্তর হলো, 1 এলো। 1 ডিগ্রি সেলসিয়াস এসে দেখছে বাবা, আমি তো আরো হালকা, 2, 3, 4-এর থেকেও আমি হালকা, তাহলে আমি এদের সরাবো কি করে, তো ভারী, নিচের দিকেই থাকবে। তাহলে ক্রমশ দেখা যাবে তুমি পন্ডে যত নিচে যাচ্ছ, 1, 2, 3, 4 এরকম উষ্ণতা একটা গ্রেডেশন পাচ্ছ। সব থেকে নিচে যে জলটা আছে সে কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসই থেকে গেল, কারণ সর্বাধিক ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াসে। এইবার যেমনি উপরে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস হবে, সব থেকে উপরের স্তর যেহেতু একদম 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পেয়ে যাবে, সে বরফে পরিণত হলো। বরফে পরিণত হলো, নিচের গুলো কোনো চেঞ্জ এলো না। বরফে পরিণত হলো, বরফ হালকা, সে উপরেই ভাসবে। এবং মজার ব্যাপার, বরফ হচ্ছে কুপরিবাহী। উপরের উষ্ণতা 0 থেকে -1, -2, -3 যততেই যাক না কেন, বরফ সেই উষ্ণতার পার্থক্যটাকে বা তফাৎটাকে নিচের দিকে আর আসতে দেবে না। এই জন্য নিচের জলের কিন্তু আর কোনো তারতম্য হবে না, যেমন 1, 2, 3, 4 এরকম গ্রেডেশন আছে সেরকম ভাবেই থেকে যাবে। এবং এই উষ্ণতায় ইজিলি অ্যাকুয়াটিক যে অ্যানিমালসগুলো আছে তারা বেঁচে থাকতে পারে। ঠিক আছে, এইভাবে জলজ জীবন কিন্তু পুরোপুরি জলের ব্যতিক্রান্ত প্রসারণের উপরেই নির্ভরশীল। যদি এটা না ঘটতো তাহলে কিন্তু গোটা জলাশয়টা নিচ অব্দি বরফে পরিণত হয়ে যেত। ঠিক আছে, এই নোটের সঙ্গেই আমি তোমাদের এই হিটের চ্যাপ্টারটা শেষ করছি। গাণিতিক অঙ্কগুলো আমরা আগে সমাধান করেছি। খুব শিগগিরই কাশেশ্বরী মেয়েদের জন্য আমি আরো কয়েকটা প্রশ্নের সেট পাঠাবো, যেগুলো আমার মনে হয় যে একটু চর্চা করলে ভালো হয়। এমনিতে তো বইটা অবশ্যই ভালো করে পড়তে হবে। বাকি থাকলো শুধু তোমাদের সাউন্ড। তো সাউন্ডটা আমরা পরের সপ্তাহে শুরু করবো। আমরা একটু চর্চা করে নিই এই চ্যাপ্টারের কোশ্চেন আনসার্স নিয়ে, তারপর আমরা কিন্তু আমি পাঠিয়ে দিই কটা কোশ্চেন আনসার্স, তারপর আমরা লাস্ট চ্যাপ্টার সাউন্ডটা শুরু করবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।